ক্লাস 7 এর চুটকো পুটকুর দল আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেকেন্ড সামেটিভের আরো দুটো স্পেশাল টপিক। তো এই টপিকগুলো কি কি? একটা হচ্ছে মেঘচোর, একটা দুটি গানের জন্ম কথা। আজকে আমরা টপিকগুলো আলোচনা করব, গল্পগুলো খুব ভালো করে পড়ব। গল্পের ভেতর থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আছে, যেগুলো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে যে অনুশীলনীর যে প্রশ্ন আছে তার বাইরে গিয়েও এই গল্পগুলোর মধ্যে, দুটো গল্পের মধ্যে, বিশেষ করে মেঘচোর গল্পটার মধ্যে বেশ কিছু ছোট ছোট প্রশ্ন আছে যেগুলো কিন্তু তোমাদের অনুশীলনীতে দেওয়া নেই, সেইগুলো আজকে আলোচনা করব, গল্পটা আজকে পড়ব। তো চলো শুরু করে দিই গল্প। প্রথম গল্প আমরা পড়ব মেঘচোর। প্রথম আমরা পড়ব মেঘচোর, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তারপর আমরা পড়ব দুটি গানের জন্ম কথা। তো চলো আমরা চলে যাই প্রথম গল্পে। মেঘচোর। ওরে বাবা, আমরা অনেক কিছু চুরির কথা শুনেছি, চুরি সংক্রান্ত আমরা অনেক কিছু, টাকা পয়সা চুরি হচ্ছে, গয়নাগাটি চুরি হচ্ছে, মানে এইসব চুরির গল্প আমরা শুনেছি, কিন্তু মেঘ চুরি কি করে, কে করছে, কি করে করছে, কি করে হয়, আমরা এই গল্পই একটা আজকে পড়বো। তো চলো শুরু করে দিই। মেঘচোর, কি করে মেঘটা চুরি হচ্ছে। দেখো, পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন, অসীমা, এবার আমি তোমাকে এমন একটা দৃশ্য দেখাবো যা তোমরা আগে পৃথিবীতে কেউ কখনো দেখোনি, এরকম দৃশ্য কেউ কল্পনাও করনি। ছোট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে। এইখান থেকে একটা ছোট্ট প্রশ্ন তোমাদের আসে, রকেটটা কোথায় পাক খাচ্ছে, রকেটটা কোথায় গোল হয়ে পাক খাচ্ছে, এইভাবে ছোট ছোট প্রশ্নও কিন্তু থাকে। তাহলে রকেটটা কোথায় পাক খাচ্ছে? আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে। কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়েছে, কম্পিউটারই রকেটটাকে ঘোরাচ্ছে। এখানে একটা কোশ্চেন আসে, রকেটটাকে কে ঘোরাচ্ছে? কম্পিউটার, কম্পিউটারের দ্বারা রকেটটা কিন্তু ঘুরছে। দুটি মাত্র আসন, পাশাপাশি বসে আছেন পুরন্দর ও অসীমা। পুরন্দরের মুখখানা ফর্সা ও একেবারে গোল, প্রায় চাঁদের মতন। তার চোখের মণি দুটো নীল, তার বয়স 50-এর কাছাকাছি। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসে, পুরন্দরের বয়স কত? 50-এর কাছাকাছি। অনেক সময় এই প্রশ্নটা দিয়ে তোমাদের এমসিকিউ দিয়ে দিতে পারে যে পুরন্দরের বয়স কত, 50, 50-এর বেশি, 50-এর কাছাকাছি, না 50-এর কম, এইভাবে কিন্তু দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু খুব কনফিউজ করে যে কি পড়েছিলাম, 50টা তো মনে আছে, কিন্তু কাছাকাছি পড়লাম না সামনাসামনি পড়লাম, না কম পড়লাম না বেশি পড়লাম। বৃষ্টি বিজ্ঞানী হিসেবে সারা পৃথিবীতে তার নাম। তাহলে পুরন্দর একজন কে ছিলেন? বৃষ্টি বিজ্ঞানী। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন। এজন্য তার প্রশংসা যত হয়েছে, নিন্দেও তত হয়েছে। বৃষ্টি বিজ্ঞানী হিসেবে কিন্তু তার বিরাট নাম, যে তিনি সাহারা মরুভূমির মতন জায়গাতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন, যার জন্য তার প্রশংসাও হয়েছে, আবার অনেকে তার নিন্দেও করেছে। মেঘ থেকে ইচ্ছে মতন বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন কিছু ব্যাপার নয়, কিন্তু তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন। বলছে এই যে তার কেন প্রশংসা হয়েছে, যে মেঘ থেকে বৃষ্টি ঘটানো, মানে বিজ্ঞানের দ্বারা, বৈজ্ঞানিক পদ্ধতিতে মেঘ থেকে যখন তখন বৃষ্টিপাত ঘটানোটা এমন কোনো ব্যাপার নয়। কিন্তু তিনি কেন বিখ্যাত না, তিনি কিন্তু অন্য দেশ থেকে মেঘটাকে তাড়িয়ে নিয়ে এসছেন, অর্থাৎ মেঘকে তিনি নিয়ে এসে সাহারায় বৃষ্টি করিয়েছেন। বুঝতে পারছো? তাহলে এমন নয় যে সেখানে মেঘ হয়েছিল, বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টিটা হইয়ে দিয়েছে, সেটা আলাদা। কিন্তু তিনি অন্য জায়গা থেকে মেঘকে সরিয়ে এনে তারপর সাহারাতে বৃষ্টিপাত ঝরিয়েছিলেন, আর এই জন্যই তিনি ভীষণ বিখ্যাত বৃষ্টি বিজ্ঞানী হিসেবে। সেই দেশে এবার বৃষ্টি কম হবে, একে মেঘ চুরি বলা যায়। রাষ্ট্রসংঘের অনেকগুলি দেশ দাবি তুলেছে যে মেঘ চুরি আইন করে বদলানো দরকার। এবারে যে দেশ থেকে উনি মেঘটাকে চুরি করে এনেছেন, তাড়িয়ে নিয়ে এসছেন, তাহলে সেই দেশে বৃষ্টিটা কম হবে, একেই বলা হচ্ছে কিন্তু মেঘ চুরি। তাহলে দেখো, আমরা মেঘচোর যে গল্পটার নাম, সেটা আমরা বুঝতে পারলাম যে আসলেই মেঘ চোরটা কি বা মেঘ চুরিটা কিভাবে করা হয়। মেঘ থেকে বৃষ্টিপাত ঘটানোটা কিন্তু মেঘ চুরি নয়।
মেঘ চুরি হচ্ছে অন্য একটা জায়গা থেকে, অন্য একটা দেশ থেকে মেঘটাকে সরিয়ে নিয়ে এসে বিজ্ঞানের মাধ্যমে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, বিজ্ঞান আমাদের যত এগিয়েছে, যত আমরা আধুনিকের দিকে গেছি, যত আমরা সভ্যতার দিকে এগিয়ে গেছি, তত কিন্তু আমরা কি দেখেছি, বিজ্ঞানের এক এক অভূতপূর্ব সৃষ্টি, এমন এমন সৃষ্টি আমরা দেখেছি যেটাতে মানুষ কিন্তু হতবাক। তাহলে আজকে মেঘকেও অন্য জায়গা থেকে সরিয়ে এনে আরেক জায়গায় এনে পরে বৃষ্টিপাত, মানে প্রকৃতিকেও যেন বিজ্ঞানী কোথাও না কোথাও নিজের হাতের মুঠোই করে নিয়েছে। মেঘ থেকে বৃষ্টি হবে, এটা তো একটা প্রাকৃতিক নিয়ম, কিন্তু সেই প্রাকৃতিক নিয়মকেও বিজ্ঞান কোথাও না কোথাও নিজের আয়ত্তে করে নিয়েছে, যে চাইলেই আমি মেঘ থেকে বৃষ্টি ঘটাতে পারি, চাইলেই আমি মেঘকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। এই জন্যই তাকে বলছে বৃষ্টি বিজ্ঞানী, আর এইটাকেই বলা হচ্ছে মেঘ চুরি। অসীমার বয়স 27, লাইনটা দাগ দেবে, খুব ইম্পর্টেন্ট লাইন। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে। পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়ার বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলেন। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অসীমা কোথা থেকে গবেষণা করেছে, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ইতিহাস নিয়ে গবেষণা করেছে। পুরন্দর চৌধুরী কোথায় আলোচনায় যোগ দিতে এসেছিলেন, বোস্টন শহরে কোন বিষয়ে, আবহাওয়ার বিষয়ে একটা আলোচনায় যোগ দিতে এসেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, শর্ট কোশ্চেন এমসিকিউ এর জন্য। সেখানে অসীমার সঙ্গে তার হঠাৎ আলাপ হয়, অসীমা নিজেই পুরন্দর চৌধুরীর সঙ্গে আলাপ করতে এসেছিল। সেই আলোচনা সভায় কার্পভ নামে একজন বিজ্ঞানী, এই নামটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এই নামটা শেষ অবধি আমরা পাবো, এই নামটার রহস্যভেদ আমরা শেষ অবধি পাবো। বলছে সেই আলোচনা সভায় কার্পভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘ চোর বলে গালাগাল দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়ে উঠেছিলেন যে চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান। যখন তিনি চোখ মেললেন তখন তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি, সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই দুনিয়ায় পুরন্দর চৌধুরীর আত্মীয় স্বজন কেউ নেই, তিনি বিয়েও করেননি। বিদেশে একটি অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, তুমি কে? অসীমা বলেছিল, আপনি আমায় চিনতে পারবেন না, কিন্তু আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে। তাহলে অসীমা কি পরিচয় দিয়েছিল, এখানে কিন্তু প্রশ্ন আসে, এখানে কিন্তু প্রশ্ন আসে, অসীমা পুরন্দরকে অসীমা পুরন্দরকে নিজের কি পরিচয় দিয়েছিল? তাহলে কি পরিচয় দিয়েছিল অসীমা, যে আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে। পুরন্দর প্রথমে বিশ্বাস করেননি, তার একটি ভাই ছিল ঠিকই, কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে 25 বছর আগে। সেই ভাইয়ের নাম ছিল দিগ্বিজয়। অসীমা বলেছিল, আমার বাবা নিরুদ্দেশ হয়ে যাননি, তিনি দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে সেখানেই থেকে গিয়েছিলেন। বিয়ে করেছিলেন একটি এক্সকিমো মেয়েকে। তিনি আমার মা, আমার বাবা আপনাকে খুব ভালোবাসতেন, মৃত্যুর আগেও আপনার কথা বলেছিলেন। বিদে তাহলে এইরকম একটা পরিচয় জ্ঞাপন কিন্তু দুজনের মধ্যে হচ্ছে। পুরন্দর চৌধুরী যখন জ্ঞান ফিরে হঠাৎ দেখতে পাচ্ছেন যে পুরন্দর চৌধুরী আছে একটা রকেটের মধ্যে, মানে একদম মাঝ আকাশে, তো হঠাৎ একটা মেয়েকে দেখতে পাচ্ছে, জিজ্ঞেস করছে তুমি কে, তখন মেয়েটি বা অসীমা তার পরিচয় দিচ্ছে যে আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে।
পুরন্দর চৌধুরীর কিন্তু মনে পড়ছে না। পুরন্দর চৌধুরী ভাবছে যে আমার তো একটা ভাই ছিল, কিন্তু সে তো নিরুদ্দেশ হয়ে গেছে আজ 25 বছর আগে, তাহলে তার মেয়ে এলো কোথা থেকে? সেই পরিচয় জ্ঞাপনই হচ্ছে কিন্তু পুরন্দর এবং অসীমার মধ্যে। বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। তারপর তিনি আর অসীমাকে ছাড়তে চাননি। তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আবহাওয়ার নানা রকম রহস্য দেখাচ্ছেন। এবার যখন বিদেশের মাটিতে এসে পুরন্দর তার নিজের আত্মীয়কে পেয়েছে, নিজের রক্তের সম্পর্ককে পেয়েছে, খুব স্বভাবতই তার তখন একটা আবেগঘন মুহূর্ত, আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সে কোনোভাবেই তখন তার ছোট ভাইয়ের মেয়ে অর্থাৎ তার ভাইজিকে ছাড়তে চায়নি। তার নিজের রকেটে বসিয়ে তার রক্তের সম্পর্ক কাছের মানুষ হচ্ছে অসীমা, তাকে নিয়ে গোটায় ঘুরে বেড়াচ্ছে এবং সমস্ত কিছু দেখাচ্ছে। ঘুরতে ঘুরতে এখন ওরা এসেছে আলাস্কার আকাশে। অসীমা তার বাবা মায়ের সঙ্গে যেখানে থাকতো সে জায়গাটাও দেখা হয়ে গেছে। সেখানে অবশ্য এক্সকিমোদের ইগলুর বদলে এখন বড় বড় এয়ার কন্ডিশনার বাড়ি উঠেছে। পুরন্দর চৌধুরী বললেন, নিচের দিকে তাকিয়ে দেখো, ওটা কি দেখছো বলতে পারো? অসীমা বলল, দেখতে পাচ্ছি একটা সোনালী রঙের পাহাড়। চূড়ার বরফের ওপর রোদ পড়ছে বলে সত্যিই সোনার মতো ঝকঝক করছে। ওই পাহাড়টার নাম জানো? অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলও বেশ ভালোই জানে। সে বলল, আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি বটে, তবে এই পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন। এই এই লাইনটা দাগ দাও যে কোন পাহাড় দেখিয়েছিল অসীমাকে পুরন্দর, কোন পাহাড় দেখিয়েছিল? অসীমাকে পুরন্দর কোন পাহাড় দেখিয়েছিল? এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু তোমাদের একদম মানে এমসিকিউতে আসবে। তার পাশেই যে কুয়াশায় ঢাকা হ্রদ, তার নাম লেক স্রেভার। তাহলে এই যে এইটাও প্রশ্ন আসবে যে মাউন্ট চেম্বারলিনের পাশে যে হ্রদ ছিল, কুয়াশায় ঢাকা হ্রদ, তার নামটা কি? তার নাম হচ্ছে লেক স্রেভার। পুরন্দর খুশি হয়ে বললেন, বাহ, এবার তোমাকে আমি যা দেখাবো তা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। সারা পৃথিবীতে দারুণ হইচই হবে এই নিয়ে, কিন্তু তুমি মুখ খুলতে পারবে না। বেটা কার্পভ কিরকম জব্দ হয় এবার দেখো। অসীমা মৃদুভাবে বলল, বিজ্ঞানীদের উচিত নয় কিন্তু একজন আরেকজনকে জব্দ করা। অসীমা কি বলছে? যখন পুরন্দর অসীমাকে বলছে যে এবার তোমাকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে তুমি খুব অবাক হয়ে যাবে, পৃথিবীতে দারুণ হইচই পড়ে যাবে এই অবিশ্বাস্য একটা জিনিস দেখে, কিন্তু তোমাকে এটা কথা দিতে হবে যে তুমি এটা কিন্তু কাউকে বলতে পারবে না, কেউ যেন এই ব্যাপারটা সম্পর্কে না জানতে পারে। এবার আমি দেখাবো কার্পভকে জব্দ করা কাকে বলে। অসীমা তখন কি বলছে, কিন্তু বিজ্ঞানীদের কিন্তু উচিত নয় একে অপরকে জব্দ করা, কারণ একজন বিজ্ঞানী মতন কাজ করছে, অপরজন অপরজনের মতন। এবার আমরা দেখি কি বলছে। বোকাদের বুঝিয়ে দেওয়া দরকার তাদের জ্ঞান কতটুকু। আমাকে মেঘচোর বলে, এত সাহস! আমি অন্যায়টা কি করেছি? সাইবেরিয়া থেকে মেঘ এনেছি সাহারায়। সাইবেরিয়ায় অত বরফ, সেখানে বৃষ্টি না হলে ক্ষতি কি আছে? অসীমা বলল, কিন্তু একবার এরকম শুরু করলে তারপর যদি যে কোনো দেশ অন্য দেশের মেঘ চুরি করতে শুরু করে, তখন সে দেশের মানুষের কি অবস্থা হবে? তাহলে দেখো, এখানে অসীমা আর পুরন্দরের মধ্যে কিন্তু একটা বোঝাপড়ার গল্প চলছে। এখানে কি গল্প চলছে? এখানে এই যে পুরন্দর মেঘটা চুরি করে এনে সাহারা মরুভূমিতে বৃষ্টিপাত ঘটিয়েছে, সেটা নিয়ে একটা বাকবিতণ্ডা চলছে। বলছে আমাকে মেঘচোর বলেছে, কার্পভ মেঘচোর বলেছে। কেন বলেছে? যেহেতু সে সাইবেরিয়া থেকে মেঘ তুলে নিয়ে এসে সাহারায় বৃষ্টিপাত ঘটিয়েছে। কিন্তু পুরন্দর নিজের দিক থেকে বলছে যে সাইবেরিয়ায় তো এত বরফ, সেখানে তো আলাদা করে দরকার নেই যে মেঘ থেকে বৃষ্টি, বরফগুলো তো এমনিই সেখানে জলের কোনো অভাব হবে না, আমি সেখান থেকে মেঘটা চুরি করে এনে আমি কি ক্ষতি করেছি? কিন্তু অসীমার কথাটাও ফেলে দেবার মতন নয়। অসীমা বলছে যে এই জিনিসটা যদি সবসময় বাকি দেশগুলোও করে, তাহলে সেই দেশের মানুষগুলোর কি অবস্থা হবে একবার ভাবুন তো।
আমি পৃথিবীর মানুষকে আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে যাব, যাতে ওরকম মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না। যাকগে, সে কথা পরে। তুমি তো ইতিহাসের ছাত্রী, পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল জানো? এটা ঠিক ইতিহাসের বিষয় নয়, প্রাগৈতিহাসিক ব্যাপার। তবু আমি এটা জানি, শেষ হিমযুগ শেষ হয়েছিল 13,000 বছর আগে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হিমযুগ শেষ হয়েছিল কখন। শেষ হিমযুগ শেষ হয়েছিল কখন? শেষ হিমযুগ শেষ হয়েছিল কখন? ঠিক আছে, ঠিক বলেছো। এই লেক্স রিভার তৈরি হয়েছিল সেই সময়। মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জল এই লেকে এসে জমে, আবার এই জল বাষ্প হয়ে উড়ে গিয়ে মাউন্ট চেম্বারলিনের চূড়ায় গিয়ে আবার বরফ হয়ে যায়। এই স্লাইডটা কিন্তু চলছে। তাহলে পুরন্দর তখন অসীমাকে কিন্তু দেখো বোঝাচ্ছে যে কিভাবে এই লেকের জলটা বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে মানে সে বাষ্পীভূত হচ্ছে, আবার সেখান থেকে ওই চেম্বারলিনের পাহাড়ের মধ্যে বরফ হয়ে জমা হচ্ছে। এই যে স্লাইডটা, এটা কিন্তু বোঝাচ্ছে। যেমন সমুদ্রের জল মেঘ হয়ে উড়ে যায়, আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে সমুদ্র ভরাট হয়। ওটা তো স্কুলের ছেলের মেয়েদের মতো হলো। আসল বৃষ্টির হিসেবটা তোমাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। সারা বছর বৃষ্টি থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায় জানো? 95,000 কিউবিক মাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সারা বছর পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায়? সারা বছর পৃথিবী থেকে সারা বছর পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায়? কত জল? 95,000 কিউবিক মাইল জল। তার মধ্যে 80,000 কিউবিক মাইলই যায় সমুদ্র থেকে, আবার ঠিক 80,000 কিউবিক মাইল বৃষ্টি হয়েই সমুদ্রে ফিরে আসে। আর মাত্র 15,000 কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ, জীবজন্তু, গাছপালা সব বেঁচে আছে। এখানে দেখো একটা টোটাল বৃষ্টিটার হিসেব দিয়েছে, যে আমরা তো শুধু এইটুকু জানি যে জল আমাদের মানে নদী নালা, খাল বিল, সমুদ্র থেকে জল আমাদের বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যাচ্ছে, সেখানে উঠে মেঘ সৃষ্টি হচ্ছে, সেখান থেকে আবার বৃষ্টিপাত, বাষ্পীভূত হয়ে মেঘ হচ্ছে, সেখান থেকে আবার বৃষ্টিপাত হচ্ছে। এই সার্কেলটা আমরা জানি, কিন্তু আমরা এটার হিসেব কি জানি যে কতটা জল পৃথিবী থেকে বাষ্প হচ্ছে? 95,000 কিউবিক। তার মধ্যে কত কিউবিক মাইল জল সমুদ্র থেকে যাচ্ছে? 80,000 কিউবিক মাইল জল সমুদ্র থেকে যাচ্ছে। আবার কতটা সমুদ্রতেই বৃষ্টি হয়ে ফিরে আসছে? সেই 80,000ই বৃষ্টি হয়ে ফিরে আসছে। তাহলে বাকি রয়েছে কত? 15,000 কিউবিক। এই মাত্র 15,000 কিউবিক মাইল বৃষ্টি নিয়ে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ, জীবজন্তু, গাছপালা বেঁচে আছে। প্রকৃতির হলো এটাই নিখুঁত হিসেব। এখান থেকে একটা প্রশ্ন আসে, প্রকৃতির নিখুঁত হিসেবটা কি? প্রকৃতির প্রকৃতির নিখুঁত হিসেবটা কি? ঠিক আছে, প্রকৃতির নিখুঁত হিসেবটা কি? কিন্তু এবার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সুতরাং মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার। আপনি এখানে আমাকে কি দেখাবেন বলেছিলেন? অসীমা তখন বলছে, হ্যাঁ, এই যে নিচে দেখছো লেক্স রিভার,
এখানে একটা মজার ব্যাপার ঘটছে। এখানে যতখানি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে ঠিক ততখানি বৃষ্টি হয়ে ফিরে আসছে না, কিছুটা কম ফিরে আসছে। অর্থাৎ হ্রদটা কিন্তু একটু একটু করে শুকোচ্ছে। আমি হিসেব করে দেখেছি এই হ্রদটা পুরোপুরি শুকোতে আরো 10,000 বছর লাগবে। আপনি কি করে জানলেন ঠিক 10,000 বছর লাগবে? অঙ্কের হিসেবে তুমি পৃথিবীর যে কোনো পাহাড়, নদী, পুকুর, খালবিলের কাছে আমায় নিয়ে যাও, আমি অঙ্ক কষে বলে দেব সেখান থেকে কত জল বাষ্প হচ্ছে আর কত জল বৃষ্টি হয়ে ফিরে আসছে। এই অঙ্ক আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কার্পভু কিছুটা জানে, তবে আমার চেয়ে কম। অর্থাৎ একটা লেক থেকে বা একটা থেকে, একটা জলাশয় থেকে ঠিক কতটা জল বাষ্প হতে পারছে বা কতটা জল বাষ্প হয়ে আসার পর আবার ওখানে ফিরে আসছে, এটা একটা নিখুঁত অঙ্কের হিসেব। যে হিসেব কিন্তু পুরন্দর চৌধুরীর একদম বাঁ হাতের খেল। যে হিসেব সে যে কোনো লেক, যে কোনো জলাশয়ের কাছে গেলেই কিন্তু খুব নিখুঁতভাবে বলছে আমি করে দিতে পারবো। এটা অবাক হওয়ার কোনো ব্যাপার অসীমাকে বলছে নয়, কারণ এই হিসেবটা আমি খুব ভালো করে করতে জানি। এটা একটা অঙ্কের হিসেব, যাতে আমি যে কোনো জায়গায় এটা করে দিতে পারি। আমি তো ইতিহাস পড়ি, অঙ্ক আমার মাথায় ঢোকে না। ইতিহাসেও তো অঙ্ক লাগে, অবশ্য সাধারণ যোগ বিয়োগ। আচ্ছা, ইতিহাসের ছাত্রী তুমি আটলান্টিস নামে লুপ্ত সভ্যতার কথা জানো? সেটা কোথায় ছিল বলো তো? এটাও কিন্তু ইতিহাসের বিষয় নয়। আটলান্টিসের ব্যাপারটা গ্রিক লেখকদের জল্পনা কল্পনা। অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে, এখনো কোথাও তার সন্ধান পাওয়া যায়নি ঠিকঠাক। আমি যদি বলি এই লেকস রিভারের তলাতেই চাপা পড়ে আছে, সেটা 10,000 বছর পর জানা যাবে। পুরন্দর চৌধুরী হা হা করে হেসে উঠলেন। ছোট্ট একটা মশলার কৌটো খুলে একটা লবঙ্গ খেয়ে বললেন, তুমি একটা নেবে নাকি? অসীমা একটা লবঙ্গ নিল। পুরন্দর চৌধুরী বললেন, তুমি আর আমি কেউই তো 10,000 বছর বাঁচবো না। ততদিনে পৃথিবীতে মানুষই থাকবে কিনা সন্দেহ। 10,000 বছর তো দূরের কথা, আমি 10 বছরও অপেক্ষা করতে রাজি নই। অসীমা চোখ বড় বড় করে বলল, তাহলে কি আপনি এই লেকটা খুঁজে দেখতে চান? এর তো প্রায় সবটাই বরফে ঢাকা। পুরন্দর মাথা নেড়ে বললেন, খোঁড়াখুড়ি তো তোমাদের কাজ, আমি জল নিয়ে কারবার করি। জল কি খুঁড়তে হয়? এই যে এত বড় একটা লেক পড়ে আছে এখানে, এটা অপ্রয়োজনীয়, তাই না? কোনো মানুষ এখানে আসে না। 10,000 বছর ধরে লেকটা নিজে নিজেই শুকোতই। অতদিন অপেক্ষা না করে এখনই এটাকে শুকিয়ে ফেললে কেমন হয়? তাহলে ভাবো একবার, একটা নির্জন জায়গায় একটা লেক, যেখানে জল যা আছে সেটা শুকোতে নাকি 10,000 বছর লাগবে, যা বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর আর অপেক্ষা থাকছে না। সে বলছে 10,000 বছর তো আমরা কেউ বাঁচবো না, এই লেকটা 10,000 বছর ধরে শুকোবে, তার থেকে বরং বৈজ্ঞানিক পদ্ধতিতে একে আমি এখনই শুকিয়ে দিচ্ছি। আমি 10,000 বছর তো বাঁচবই না, এমনকি আমি 10 বছরও অপেক্ষা করব না। তাহলে দেখো, বিজ্ঞান, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা বলি না একটা জিনিস, যে বিজ্ঞান মানুষের আশীর্বাদ আবার অভিশাপও বটে। বিজ্ঞানের পদ্ধতিকে, বৈজ্ঞানিক পদ্ধতিকে, সভ্যতাকে আমরা যত যদি ভালোভাবে ইউজ করি, ব্যবহার করি, সেটা কিন্তু আমাদেরকে ভালো ফল দেবে। আবার এই এই অকৃত্রিম একটা, মানে এই কৃত্রিম একটা শক্তি যখন মানুষের হাতের মধ্যে চলে আসে, পাওয়ারটা যখন চলে আসে, যেটা নিয়ে সে খেলতে পারে, সেটা নিয়ে কিন্তু সে সব কিছু করতে পারে, সাংঘাতিক সাংঘাতিক জিনিস কিন্তু করতে পারে। কেন? আজকে পুরন্দর চৌধুরী এত বড় একটা লেকটাকে বলছে যে আমি শুকিয়ে দেবো, যেটা 10,000 বছর ধরে শুকোবে সেটা আমি এক্ষুনি শুকিয়ে দেবো। তার মানে তার কাছে এমন কোনো বৈজ্ঞানিক যন্ত্র আছে বা এমন কোনো বৈজ্ঞানিক পদ্ধতি আছে যার মাধ্যমে সে কিন্তু এই লেকটাকে খুব তাড়াতাড়ি শুকিয়ে দিতে পারে। এটা কি কোথাও না কোথাও কি প্রকৃতির নিয়মে চলছে? না, প্রকৃতির নিয়মকে হাতের মুঠোয় করে নিচ্ছে। তাহলে এই বৈজ্ঞানিক পদ্ধতি মাঝে মাঝে আমাদের এমন এমন কিছু ঘটনা ঘটায়, বা এই বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু ভালোও হচ্ছে, আবার ক্ষতির দিকেও এগোচ্ছি। সব থেকে বেশি আমরা বেশিরটা ক্ষতির দিকেই এগোই। মানে যত আমাদের সভ্যতা এগিয়েছে, যত আমরা আধুনিকের দিকে গেছি, যত আমরা মানে বৈজ্ঞানিক জিনিসপত্রের দ্বারা আমরা মানে নিজেদেরকে পুরো ঘিরে ফেলেছি, এতে আমাদের ভালোটা আমরা খুব কম দেখতে পাই, খারাপটাই কিন্তু বেশি হয়। এত বড় লেকটা শুকোবেন কি করে? সেই জল ফেলবেন কোথায়? মেঘ করে ছড়িয়ে দেব, সেই মেঘ কার্পভের দেশে পাঠিয়ে দেবো। ও খুব মেঘ মেঘ বলে চেঁচামেচি করছিল না?
এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে, একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না? আর কি হবে, সাইবেরিয়ায় বড়জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায়? তাহলে কি বলছে দেখো অসীমা, অসীমা অবাক হয়ে যাচ্ছে যে এত বড় একটা লেকের জল যদি কেউ শুকিয়ে সেটাকে মেঘ করে দেয়, তারপরে মেঘ থেকে যে পরিমাণ বৃষ্টি হবে তাতে পৃথিবীর সাংঘাতিক ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সাংঘাতিক ক্ষতি হবে, সেটা কিন্তু অসীমা কিন্তু অবাক হয়ে যাচ্ছে এবং ভয় পাচ্ছে। কিন্তু পুরন্দর চৌধুরী যেহেতু একজন বৃষ্টি বিজ্ঞানী, সেহেতু তার কিন্তু এই জিনিসটাতে কোনো রকম ভয় নেই, তার কাছে এগুলো খুব নর্মাল ব্যাপার, খুব সহজ ব্যাপার। পুরন্দর বললেন, বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয় তখন সবাই অবিশ্বাস করে। তোমাকে আর একটা ছোট্ট ঘটনা বলি, ঘটনাটা ছোট কিন্তু তার ফলটা হয়েছিল বিরাট। কি ঘটনা, এবার আমরা সেটা দেখব। 10 লক্ষ বছরেরও কিছু বেশি আগে এই পৃথিবীর উত্তাপ হঠাৎ একটু কমে গিয়েছিল। এরকম হয়, পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে বাড়ে কমে, মাঝে মাঝে এই ধরো 10-15 হাজার বছর পরে পরে। আমি যেবারের কথা বলছি সেবারে পৃথিবীর উত্তাপ কমেছিল মাত্র 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসে যে পৃথিবীর তাপমাত্রা কমেছিল কত? সেলসিয়াসের হিসেবে খুব বেশি হলে 2.2, অতি সামান্য তাতেই গোটা উত্তর আমেরিকাটা বরফে ঢেকে গিয়েছিল, কোথাও কোথাও বরফ জমে গিয়েছিল 1000 ফিট উঁচু। তোমার বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু প্রমাণিত সত্য। অসীমা বলল, আপনার কথা অবিশ্বাস করব কেন? আমি ভাবছিলাম আপনি আমাকে ছেলে মানুষ ভেবে ঠাট্টা করছেন। না, এসব ঠাট্টার ব্যাপার নয়। এবার বুঝলে তো পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলেই কি কাণ্ড হয়। সেই রকমই পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায় তাহলেই সব বরফ গলতে শুরু করবে। আগে এই তাপ কমা বাড়াটা সূর্যের ওপর নির্ভর করত, এখন মানুষই তা পারে। যেসব পাগলগুলো অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে, সেগুলো যদি একসাথে ফাটাতে শুরু করে তাহলে পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, দেখো এইখানে একটা লাইন যে এই যে আগে এই তাপ বাড়া কমাটা সূর্যের ওপর নির্ভর করত, এখন মানুষই তা পারে। আমি যেটা তোমাদেরকে বললাম যে প্রকৃতির যা সৃষ্টি, যেটা প্রকৃতি নিজের মতন করে করত, বিজ্ঞানের অতুলনীয় মানে অবিশ্বাস্য সমস্ত কিছু আবিষ্কারের ফলে এখন কিন্তু মানুষই সবটা করতে পারে। প্রকৃতিকে এখন মানুষ নিয়ন্ত্রণ করে, প্রকৃতি মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করছে না। সে কথা জানি, এত বড় লেকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আপনিও একটা অ্যাটম বোমা ফাটাবেন নাকি? আমি ওসব বোমা টোমায় বিশ্বাস করি না। আমি পুরন্দর চৌধুরী, আমার আবিষ্কার সবসময় মৌলিক। আলাস্কার এই চেম্বারলিন পাহাড়ের কাছে জনমনুষ্য নেই, এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা। তুমি শুধু থাকবে তার সাক্ষী। তুমি আমার ভাইয়ের মেয়ে, তাই তোমাকে এই মহান দৃশ্য দেখার সুযোগ দিচ্ছি। 10,000 বছর পরে যে হ্রদটা শুকিয়ে যাওয়ার কথা ছিল সেটাকে আমি নিশ্চিহ্ন করে দেব 5 মিনিটে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কিসের কথা বলেছে? কিভাবে তা সম্ভব হবে? সত্যি কি তা সম্ভব? এক্ষুনি দেখতে পাবে। এত বড় লেকটার জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে, তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে? আমরা মেঘলোকের অনেক উঁচুতে উঠে যাব, মেঘ আর কতটা উঠতে পারে? তাহলে অসীমা বলছে যে বাবারে, আপনি যদি এত বড় লেকটাকে এখন শুকিয়ে দেন 5 মিনিটের মধ্যে, তাহলে সেখান থেকে যে মেঘটা সৃষ্টি হবে সেই মেঘটা তো অনেক উঁচুতে উঠে যাবে। তাহলে সেই মেঘটার মধ্যে আমরা কি করে থাকবো? ওই মেঘের ধাক্কায় আমাদের রকেট তো থাকবে না। তখন কি বলছে, আমরা মেঘলোকের অনেক উপরে উঠে যাব, মেঘ তো বেশি দূর উঠতে পারবে না। তারপর এত বড় মেঘ কি আপনি সাইবেরিয়া পাঠাবেন? সবটা নাও পাঠাতে পারি, কিছু কিছু বিক্রিও করতে পারি। যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো দেওয়া যেতে পারে। তাহলে এই কথাবার্তাগুলো থেকে বুঝতে পারা যাচ্ছে যে কিভাবে প্রকৃতির সমস্ত কিছুকে বিজ্ঞান করায়ত্ত করেছে, কিভাবে বিজ্ঞান নিজের হাতের মুঠোয় সবটা রেখেছে।
ততদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন কোথায়? উড়িয়ে নিয়ে বেড়াবো, এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাবে। যে কোনো দেশের ওপর দিয়ে মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয়, কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না? তা পারে অবশ্য। জানো অসীমা, এত বড় একটা জল ভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে, তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে নিতে পারি। তখন কোথায় কখন বৃষ্টি হবে তা আমি ঠিক করছি। আমি হব আকাশের দেবতা ইন্দ্র। মানে বুঝতে পারছো, আজ বিজ্ঞানের প্রভাবে মানুষ নিজেকে দেবতা মনে করেছে। মানুষ মনে করছে যে প্রকৃতিকে আমি যেভাবে হাতের মুঠোয় করেছি, প্রকৃতিকে আমি যেভাবে চালনা করছি, প্রকৃতি কিন্তু মানুষকে চালনা করছে না, মানুষ নিজের ইচ্ছে মতন প্রকৃতিকে চালনা করছে। তাই মানুষই আজকে ঈশ্বর মনে করছে নিজেকে। এই বিজ্ঞানের আবির্ভাবের ফলে, এই বিজ্ঞানের যুগে সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে, সেই বিজ্ঞানের ব্যবহার বলো বা অপব্যবহার বলো, যেটাই করে মানুষ কিন্তু প্রকৃতিকে হাতের মুঠোয় এনেছে এবং নিজেকে ঈশ্বরের জায়গায় বসাচ্ছে, দেবতাদের জায়গায় বসাচ্ছে। আমার নাম পুরন্দর, তার মানে জানো তো? যে কজন বিজ্ঞানী আমার সঙ্গে শত্রুতা করেছে, আমার নামে নিন্দে রটিয়েছে, তাদের দেশে আমি ইচ্ছে করলে এক ফোঁটাও বৃষ্টি দিতে না পারি। তাহলে বলছে, যেহেতু পুরন্দর চৌধুরী হচ্ছে বৃষ্টি বিজ্ঞানী, সেহেতু সে কি বলছে যে আমি চাইলে কিন্তু নাও দিতে পারি। অর্থাৎ বৃষ্টি হবে কি হবে না, মেঘ হবে কি হবে না, সেটাও কিন্তু তার হাতের মুঠোয়। অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। পুরন্দর একটু রেগে গিয়ে বললেন, এখনো বুঝি তোমার সন্দেহ হচ্ছে? অসীমা বলল, না তা নয়, আপনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনের এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন, আর সবকটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন বৃষ্টি নেবে, বৃষ্টি নেবে। এটা ভাবতেই কিরকম মজা লাগছে। মানে দেখো, এই ব্যাপারটা একটু হাস্যকর ব্যাপার তো বটেই, কারণ আমরা সচরাচর এই মেঘ চুরি, মেঘ নিয়ে এইসব কারবার খেলা, এগুলো তো আমাদের কাছে একটু অবাক করে দেওয়ার মতন, এবং সেটা কিন্তু অসীমার কাছেও তাই। অসীমা ভাবছে যেমন ফেরিওয়ালা ঘুরে ঘুরে বেড়ায়, এই যে পুরন্দর চৌধুরী বলছে আমি মেঘটা বিক্রি করে দেবো, কয়েক টুকরো মেঘ ওদেরকে দিয়ে দেবো, কয়েক টুকরো মেঘ ওদেরকে দিয়ে দেবো। আমাদের সেটা পৃথিবীতে আমরা কি দেখি, কেউ ফেরিওয়ালা এসছে কিছু বিক্রি করছে, চুড়ি নেবে, মালা নেবে, তো সেরকম করে বলছে পুরন্দর চৌধুরীকে, বলছে আমি ভাবছি আপনি হয়তো এই ওই দেশের প্রধানমন্ত্রীকে কি বলবেন, মেঘ নেবে, বৃষ্টি নেবে, বৃষ্টি বৃষ্টি নেবে। তো এই একটা মজার ব্যাপারটা তার মনের মধ্যে আসছে যে এও কি সম্ভব। পুরন্দর বললেন, তুমি ঠিকই বলেছো, এটা মজারই ব্যাপার। আমি সত্যি সত্যি অবশ্য সেরকম কিছু করব না। আমি তো মেঘের ব্যবসাদার নই, মানুষের ক্ষতি করতেও চাই না। শুধু ওই কার্পভ আমাকে মেঘচোর বলেছে, ওর দেশে আমি এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো, এই নাও ধার শোধ, সাইবেরিয়ায় কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে। অসীমা বলল, কিন্তু সাইবেরিয়ায় যাওয়ার আগেই যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে, কোনো দেশকে ভাসিয়ে দেয়? পুরন্দর বললেন, সেরকম একটু ঝুঁকি আছে ঠিকই, কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র কি হবে তা বলা যায় না, তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু ঝুঁকি তো নিতেই হয়। অবশ্য আমার যতদূর ধারণা, আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে পুরন্দর চৌধুরী বলছে যে হতেই পারে যে মেঘটা সাইবেরিয়া যাওয়ার আগে অন্য কোনো দেশের ওপর ভেঙে পড়লো, আর যদি ভেঙে পড়ে তাহলে সেই এতটাই যে জল আছে মেঘের মধ্যে, ৯৫,০০০ কিউবিক জল, তো সেটা তো সেই দেশটাকে ভাসিয়ে দেবে। কারণ এই মেঘটা তো আর প্রকৃতির মাধ্যমে সৃষ্টি হয়নি, এই মেঘটা তার পুরন্দরের বৈজ্ঞানিকের কার্যকলাপের ফলাফল, তাই কৃত্রিমভাবে মেঘটাকে তৈরি করা হয়েছে। কিন্তু পুরন্দর চৌধুরী বলছেন যে কোনো নতুন আর কি এক্সপেরিমেন্ট করতে গেলে, বৈজ্ঞানিক কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে গেলে একটু আধটু এই বিপদের ঝুঁকি নিতেই হবে। তবুও পুরন্দর চৌধুরী আশ্বাস কি দিচ্ছে যে আমি ঠিকঠাক মেঘটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। তো চলো এবার দেখি কি করছে। মনে করুন সাইবেরিয়ার দিকে না গিয়ে এই মেঘটা আপনার দেশ কলকাতার আকাশের ওপর ভেঙে পড়লো, তাহলে সেই শহরের অবস্থা কি হবে? না, দরকার নেই, দরকার নেই বাবা। কলকাতায় এমনি এত বৃষ্টি, মানে একটু বৃষ্টিতেই কলকাতার রাস্তাঘাট পুরো ভেসে যায়, কলকাতা ভেসে যায়। ৯৫,০০০ কিউবিক যদি কলকাতায় পড়ে, তাহলে আর আমাদের হাঁটা চলার দরকার নেই, অসীমাকে বলার দরকার নেই, আমিই বলছি দরকার নেই, কলকাতা ভেসে যাবে। কলকাতা সামান্য আধা ঘন্টার বৃষ্টিতেই মানে হাঁটু জলের ওপর হয়ে যায়, হাঁটাচলা করতে বড় সমস্যা, বাড়ি থেকে বেরোনো দায়, নৌকো চলাচল করতে হয়। তাহলে ৯৫,০০০ কিউবিক এলে আমরা তো সাঁতার কাটার কোনো অবকাশ নেই, এমনিই ডুবে মরে যাব, দরকার নেই। তো যাই হোক,
তো এই এই কথাটা কিন্তু পুরন্দর চৌধুরীকে জিজ্ঞেস করছে। এরকম জল ভরা টলটলে মেঘ হঠাৎ ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে, কিন্তু সেরকম অবস্থা আমি হতেই দেব না। মেঘটা এদিক ওদিক গেলেই আমি ফাটিয়ে দেব কোনো নির্জন জায়গায়। এবারে তিনি নিচু হয়ে তার বসবার জায়গার তলা থেকে একটা ফাইবার গ্লাসের বাক্স বার করলেন। সেই বাক্সের মধ্যে ফুটবল সাইজের একটা ধাতুর বল। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন আসে, ধাতব বলটি কেমন দেখতে? ধাতব বলটি কেমন দেখতে, এইসব কথাবার্তা হতে হতেই সিটের নিচ থেকে, বসবার জায়গাটার নিচ থেকে, সিটের নিচ থেকে একটা ফাইবারের বাক্সের ভেতরে একটা ফুটবল সাইজের ধাতুর বল কিন্তু বার করলো। দেখি এবারে বলটা কি ব্যাপার। সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন, এটা দেখছো অসীমা, এটা আমার নিজের তৈরি। মার্কারির সঙ্গে আরও 11টা ধাতু মিশিয়ে তৈরি হয়েছে এই নতুন অ্যালয়। মার্কারি অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি পারদ, পারদ একটা ধাতু, সেই ধাতুর সাথে আরও 11টা ধাতুকে মেশানো হয়েছে, নিয়ে একটা নতুন অ্যালয় তৈরি হয়েছে। অ্যালয় হচ্ছে একটা সংকর ধাতু। অ্যালয় কিন্তু একটা ধাতু, কিন্তু এটা সংকর ধাতু, যেটা তামা, পিতল, ব্রোঞ্জ। সংকর ধাতু মানে কি, যেটা তোমার অনেকগুলো ধাতু একসাথে মিশে একটা অ্যালয় তৈরি করে। অ্যালয় কিন্তু একটা ধাতু, বলা ভালো এটা একটা সংকর ধাতু, যেটা তোমার তামা, পিতল, ব্রোঞ্জ, লোহা, টিন এই সমস্ত কিছু মিলে মিশ্রণে তৈরি হয়েছে সেই ধাতু, সেই অ্যালয়টা, যেটা বলছে পারদের সঙ্গে আরও 11টা ধাতু মিশিয়ে তৈরি করা হয়েছে ফুটবল সাইজের একটা ধাতব বল। এর গুণ কি? যখন সংকর ধাতু আমরা যখন দেখি, যেখানে আমরা পড়েছি যেমনটা, এটা তো ফিজিক্যাল সায়েন্সের ব্যাপার, বাকিটা গভীরটা তোমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে দেখে নেবে, সুহেনা ম্যামেরকে জিজ্ঞেস করে নেবে। আমি তো ফিজিক্যাল সায়েন্সের ব্যাপারে এতটা যেতে পারবো না। তো যেটুকু আমি তোমাদেরকে বোঝাবার জন্য, যে এই যে সংকর ধাতু, যেটা অনেক রকম ধাতু একসাথে মিশে তৈরি হচ্ছে, এটাতে কিন্তু সেই জিনিসটার শক্তিটা অনেক বেশি। সব কিছুকে ভাঙা বা গুঁড়ো করা বা তার কিন্তু সমস্ত কিছুর শক্তিটা অত্যধিক, সেটা হচ্ছে এই অ্যালয়। এর গুণটা কি হচ্ছে, জলের ছোঁয়া লাগলেই এটা গরম হতে শুরু করে, তারপর উত্তাপ এমন বাড়বে যে তুমি কল্পনাও করতে পারবে না। দেখো বাতাসের যে জলকণা আছে তাতেই এটা গরম হতে শুরু করছে, সেই জন্যই এটাকে এয়ার টাইট অবস্থায় রাখতে হয়। অসীমা হাত দিয়ে দেখলো সত্যি বলটা গরম। তাহলে এই যে অ্যালয়টা যেটা বের করলো পুরন্দর চৌধুরী, সেই অ্যালয়টা যখনই জলের সংস্পর্শে যায় ও তাড়াতাড়ি গরম হতে শুরু করে, এতটাই উত্তাপ হতে শুরু করে যে সেটাকে কিন্তু এয়ার টাইট অবস্থায় রাখতে হয়। বাতাসের সামান্য জলকণাও যদি সেখানে থাকে সেখানেও এটা গরম হতে শুরু করে। পুরন্দর বললেন, আমার হিসেব অনুযায়ী জলের মধ্যে মেশবার পর 5 মিনিটেই এর উত্তাপ এত বাড়বে যে গোটা লেকটারই বরফ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে। তারপর আমরা দেখব ওর তলায় আটলান্টিস আছে কি না, দুরকম আবিষ্কারই হবে। কি বলো? তাহলে কি বলছে, দুরকম আবিষ্কারটা কি? দুরকম আবিষ্কারটা কি? তাহলে বলছে এই যে অ্যালয়টা তৈরি করেছে, যেটা সংকর ধাতু দিয়ে যে অ্যালয় তৈরি করা হয়েছে, সেইটা যদি বলছে যে সামান্য জলকণা যদি থাকে, সামান্য জলকণার সংস্পর্শে এলে সে যদি এতটা উত্তপ্ত হয়ে যায়, তাকে যদি ওই লেকটার মধ্যে ফেলে দেওয়া হয়, ও 5 মিনিটের মধ্যে এমন গরম হবে যে সমস্ত জলকে বাষ্প করে দেবে। তাহলে পুরন্দর চৌধুরী বলছে দুটো জিনিস হবে, এক, এই যে জলটাকে আমি 5 মিনিটের মধ্যে বাষ্প করে দিলাম সেটা একটা নতুন আবিষ্কার, আর দুই, ওই যে লেকটার নিচে আটলান্টিস আছে সেটাও একটা আমার নতুন আবিষ্কার করা হবে। তাহলে এটাই হচ্ছে দুরকম আবিষ্কার। অসীমা জিজ্ঞেস করলো, আমরা মেঘলোকের ওপরে উঠে গেলে মেঘের তলায় কি আছে তা দেখবো কি করে? একে দেখতে পেলে তো হলো, আপনার এই গোল ধাতুটা কি একবার গরম হয়েই নষ্ট হয়ে যাবে? না না না, এর ধ্বংস নেই, এটা যতবার ইচ্ছে ব্যবহার করা যাবে। সব জল শুকিয়ে গেলেই এটা আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করবে। এইবার তাহলে শুরু হোক। অসীমা তার কোটের পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বার করে বলল, পুরন্দর চৌধুরী, ওই বলটাকে আপনি এবার ওই এয়ারটাইট বাক্সে ঢোকান, এবার আমাদের ফিরে যেতে হবে। কি সাংঘাতিক একটা পরিস্থিতি দেখো, কোথাও কিছু নেই, হঠাৎ করে মাথার মধ্যে রিভলভার ঠেকাচ্ছে তার ভাইজি। এবার বলছে যে ওটাকে আপনি ঢুকিয়ে দিন। দারুণ অবাক হয়ে চোখ কপালে তুলে পুরন্দর বললেন, এ কি অসীমা,
তুমি ওটা তুলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? অসীমা বলল, আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত, কিন্তু না হলে আপনি আমার কথা শুনতেন না। প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ। আলাস্কার একটি লেক শুকিয়ে সাইবেরিয়ায় এত বড় একটা মেঘ পাঠালে প্রকৃতিতে মহা বিপর্যয় শুরু হয়ে যাবে। ডক্টর কার্পভের ওপর রাগ করে আপনি পৃথিবীর ক্ষতি করতে চাইছেন? পুরন্দর চৌধুরী বললেন, ওটা সরিয়ে রাখো। 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি, তার সঙ্গে তোমার নামটাও থাকবে আমার ভাইজি হিসেবে। আমি আপনার ভাইজি নই, আমি কার্পভের মেয়ে। দাগ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। কে কাকে বলেছে? হ্যাঁ, আমার মা বাঙালি মেয়ে। তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। তুমি একটা স্পাই। স্পাই মানে কি? স্পাই কথার মানে হচ্ছে যে এই যে লুকিয়ে লুকিয়ে এসে যখন অন্যের সমস্ত মানে কোনো শত্রুপক্ষের কেউ লুকিয়ে লুকিয়ে আসে এবং এসে পরে সমস্ত গতিবিধি ভালো করে লক্ষ্য করে, সেখান থেকে সব গোপনে খবর সমস্ত খবর পাচার করে, তাকে বলা হয় স্পাই। ঠিক মিথ্যে বলিনি। আমার বাবা আপনাকে বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করেন, কিন্তু তিনি বলেন আপনি এক দেশের মেঘ অন্য দেশে নিয়ে গিয়ে পাগলামি করছেন। সমুদ্র থেকে খাল কেটে সাহারায় জল আনা হচ্ছে, অন্য দেশের মেঘ আনার দরকার নেই। তুমি তুমি আমার এমন একটা যুগান্তকারী আবিষ্কার নষ্ট করে দিতে চাও? তুমি আমার উপর গুলি চালাও, আমাকে মেরে ফেলো, তবু এই গোলাটা আমি হ্রদে ফেলবই। আমি মরে গেলেও পৃথিবীর লোক জানবে যে পুরন্দর চৌধুরী কত বড় বিজ্ঞানী ছিল। অসীমা একবার বাইরের দিকটা দেখে নিয়ে পুরন্দরকে স্থিরভাবে চেয়ে রইল। যাব। পুরন্দর রকেটের একটা অংশ খুলে যেতেই অসীমা বলল, ওটা খুলবেন না, তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব। আমি এটা বাইরে ছুড়বই। ছুড়ুন তাহলে, কিন্তু জানলা টানলা খুলবেন না। এই সকেটের মধ্যে ফেলুন, নিচের পর পর কয়েকটা ভাল্ব খুলে গিয়ে এটাকে বাইরে বের করে দেবে। সকেট মানে হচ্ছে এরকম একটা জিনিস যেটার মধ্যে তুমি আমরা দেখি যে কোনো ইলেকট্রিক প্লাগে যখন সকেট লাগায়, তার মধ্যে যখন প্লাগটা লাগানো হয়, সেই প্লাগ ভেতরে ভেতরে গিয়ে তারপর লাইন দেয়। তো সকেটটা হচ্ছে একটা ভাল্ব টাইপের এরকম একটা ছিদ্র, যেখানে তুমি কোনো জিনিস দিলে সেটা ভেতর 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 দিয়ে গিয়ে বলছে ওইটার মধ্যে আপনি ফেলুন, জানলা খুলবে না, ও ভেতর ভেতর দিয়ে ঠিক গিয়ে বাইরে চলে যাবে। তার মানে তুমি কি বলছো? জানলা খুলবো না কেন? ডক্টর পুরন্দর চৌধুরী, আপনি আবহাওয়া বিজ্ঞানী, আমি কিন্তু শুধু ইতিহাসের ছাত্রী নই, কম্পিউটারেও আমার বিশেষ আগ্রহ। আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিলাম। কম্পিউটার এখন রকেটটাকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে নিয়ে এসেছে। লেকটাকে কি আর দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনার বলটা ছুড়লেও লেকে পড়বে না। বলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে না? পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। সেই সুন্দর চেহারার মেয়েটার মাথায় এত সব বুদ্ধি! বায়ুমণ্ডলের বাইরে তার অ্যালয়টা তো অকেজো। অসীমা বলটা পুরন্দরের হাত থেকে নিয়ে ফেলে দিল সকেটে, তারপর বলল, ওটা মহাশূন্যেই থাক, তাহলে কোনোদিন আর জলের ছোঁয়া পাবে না। পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক। তাহলে এটা থেকে আমরা কি দেখলাম? যে একজন বিজ্ঞানী তার বিজ্ঞানকে কিভাবে নিজের হাতের মুঠোয় রেখে তার ক্ষতি সাধনও করতে পারে। আমরা দেখলাম যে পুরন্দর চৌধুরী যেহেতু একজন বিজ্ঞানী, তাই সে অন্য একজনের উপর রাগ করে এমন একটা কাজ করতে চাইছে যা কিন্তু আদতেই তাদের রাগটা মিটবে কি মিটবে না সেটা আলাদা কথা, কিন্তু পৃথিবীর একটা ক্ষতি। যেহেতু তার হাতে সেই শক্তিটা আছে, সেই ক্ষমতাটা আছে, সেহেতু সেটাকে সে অপব্যবহার করছে। ব্যক্তিগত রাগকে মানে রাগের প্রতিশোধ নিতে গিয়ে সে কিন্তু পৃথিবীর ক্ষতি করতে যাচ্ছিল, যেটা কিন্তু অসীমা কোনোভাবেই হতে দিতে চায় না। পৃথিবীর জল, পৃথিবীর প্রকৃতির জিনিস প্রকৃতির মতন করেই থাকাটা বাঞ্ছনীয়। সেটাকে যদি ক্রমশ বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা মানুষ যদি ক্রমশ সেটাকে অপব্যবহার করে, তাহলে পৃথিবী তো ধ্বংস হবেই। প্রকৃতি তো প্রকৃতির নিয়মেই চলবে, সেটাকেই তো চলতে দেওয়া উচিত, সেটাকেই তো চলতে দেওয়া বাঞ্ছনীয়। তো সেই জন্যই বলা হচ্ছে মেঘচোর। আশা করছি এই গল্পটা তোমরা বুঝতে পেরেছো। গল্পটা থেকে তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো তো করবেই, সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়া যে লাইনগুলো দাগ দিলাম, যে প্রশ্নগুলো বললাম, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। দুটি গানের জন্মকথা।
এখানে দুটি গানের জন্মকথা বলতে আদতেই কিন্তু দুটো দেশের জাতীয় সঙ্গীতের কথা বলা হয়েছে। এক, আমাদের দেশের জাতীয় সঙ্গীতের কথা, ভারতের জনগণ মন অধি। দুই, আমার সোনার বাংলা অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা কিন্তু বলা হয়েছে। তাই বলছে দুটি গানের জন্মকথা। দেখো এখানে প্রথমেই সুন্দর করে আমাদের জাতীয় সঙ্গীতটা দেওয়া আছে, যে আমাদের যে জাতীয় সঙ্গীত, যেটা শুনলে আমাদের গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে। তবে তোমাদের একটা ব্যাপার জেনে রাখা ভালো, যে আমরা কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আমাদের আছে সেটা কিন্তু আমরা সামান্যতমটাই আমরা আমাদের প্রভাত সঙ্গীত হিসেবে গাই, প্রার্থনা সঙ্গীত হিসেবে কিন্তু আমরা এইটুকুটাই গাই, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এটা আমরা গাই। কিন্তু এই জাতীয় সঙ্গীতটা কিন্তু অনেকটাই বড়, যেটা প্রথম থেকে লেখা হয়েছিল অহরহ তব আহ্বান প্রকাশিত, এইভাবে কিন্তু শুরু হয়েছিল। তো এই জাতীয় সঙ্গীতের কিছুটা পার্ট আমরা যেটা প্রার্থনা সঙ্গীত হিসেবে গাই। চলো, প্রথম গাওয়া হয় কোথায়? প্রথমে এই জাতীয় সঙ্গীতটা দেখো দেওয়া আছে। এই জাতীয় সঙ্গীতের প্রথম গাওয়া হয় 28শে ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে কলকাতায়। এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু এটা আসে যে জাতীয় সঙ্গীতটি, ভারতের জাতীয় সঙ্গীতটি প্রথম কোথায়, কখন গাওয়া হয়? গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি। পাণ্ডুলিপি কথার মানে হচ্ছে হাতে লেখা বই বা হাতে লেখা কোনো গ্রন্থ, তাকে বলা হয় পাণ্ডুলিপি। বলছে গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি। কবে ও কোথায় রচিত তাও জানা যায় না। ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন 26 থেকে 28শে ডিসেম্বর 1911 তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এই গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেত কণ্ঠে। এই জায়গা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 27শে ডিসেম্বর গানের রিহার্সেল হয়েছিল ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। এটা অনেক সময় প্রশ্ন আছে যে গানটির রিহার্সেল কোথায় হয়েছিল, না নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। নেতৃত্ব দিয়েছিলেন কে? দীনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপোর ছেলে, ভাতুষপৌত্র, ভাইপোর ছেলে হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুর। পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকায় গানটি ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে। তাহলে এইটা থেকে প্রশ্ন আসবে যে গানটি কোন পত্রিকায় ইংরেজি অনুবাদ সহ পরিবেশন করা হয়? দ্য বেঙ্গলি পত্রিকায়। এখান থেকে কিন্তু ভীষণ ছোট 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 প্রশ্ন আসবে। তত্ত্ববোধনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত বলে। তাহলে এইটা থেকেও প্রশ্ন আসবে যে কোন পত্রিকায় গানটিকে ব্রহ্মসঙ্গীত বলে পরিচয় দেওয়া হয়? তত্ত্ববোধনী পত্রিকায়। আবার উল্টেও প্রশ্নটা আসতে পারে যে তত্ত্ববোধনী পত্রিকায় প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত বলে। এবং এবছরের মাঘোৎসবেও গানটি কিন্তু ব্রহ্মসঙ্গীত বলে গীত হয়। ব্রহ্মসঙ্গীত কথাটার অর্থ হচ্ছে, এক কথায় আমরা যেটাকে বলি প্রার্থনা সঙ্গীত, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যেটা প্রার্থনা সঙ্গীত, ভক্তিমূলক সঙ্গীত হিসেবে কিন্তু এই জনগণমনটা কিন্তু মাঘোৎসবেও গানটা গাওয়া হয়। গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাকে লিখেছিলেন, কি লিখেছিলেন আমরা দেখব। দেখো কি লিখেছিলেন। সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। রাজ সরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন।
শুনে বিস্মিত হয়েছিলুম, সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণ মন অধিনায়ক গানে সেই ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথী, তিনি জনগণের অন্তর্যামী পরিচায়ক। এই যে একটা লাইন, পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রী, তোমরা এই লাইনটার সাথে পরিচয় নাও, কারণ আমরা জনগণমনের একটা ছোট্ট পাঠ করেছি, আমরা গাই, সেটার সাথে আমরা পরিচিত। কিন্তু জনগণমনের মনোধীর এই একটা মানে যতটা গানটা, তার মধ্যে কিন্তু এই একটা লাইন আছে, এই লাইনটা কিন্তু আছে, পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রী, হে মহাসারথি তব তনু চক্রে। তোমরা একটা কাজ করবে, তোমরা রাজকাহিনীর সং বলে ওটাকে সার্চ করবে। ওই রাজকাহিনী সিনেমাটাতে কিন্তু এই গোটা গানটা আছে, এই গোটা গানটা ইউটিউবে সার্চ করবে যে জনগণ মনোধি এই ভারত ভাগ্য বিধাতা, এটা বলে সার্চ করবে, ভারত ভাগ্য বিধাতা বাই রাজকাহিনী মুভি, দেখবে পুরো গানটা তোমরা শুনতে পাবে, পুরো গানটা। বলছে সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথচালক যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জি কোনো ক্রমে হতে পারেন না, সেই কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। এই কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। গানটি নিয়ে নানারূপ সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। কি কি উপলক্ষে ব্যবহার করেন? দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে 1919 সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী। সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিন্স তার সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ গিয়েছিলেন জনগণমন এবং এর নামকরণ করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রভাত সঙ্গীত, ভারতের প্রভাত সঙ্গীত হিসেবে নামকরণ করেন। ঠিক আছে, সেই গানের সুর এবং অর্থ গৌরব কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করেছিল। সেই গানটি প্রতিষ্ঠানে প্রতিদিনের অ্যাসেম্বলি সং বা বৈতালিক রূপে চালিত হয়ে যায়। অ্যাসেম্বলি সং মানে প্রার্থনা সঙ্গীত, যেটা আমরা স্কুলে করে থাকি, সমস্ত জায়গায় সমস্ত স্কুলে দেখবে প্রার্থনা সঙ্গীত তোমরা গাও, যাই স্কুলের যাই গান হয়ে যাক না কেন, লাস্টে কিন্তু প্রার্থনা সঙ্গীত হিসেবে আমরা জনগণমন গাই যে কোনো জায়গায়। এর 11 বছর পরে 1930-এর সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়ায়। মস্কোয় পাওনিয়ার্স কমিউনের অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানালো। সেখানে প্রশ্নোত্তর পর্বের পর তারা কবিকে গান গাইতে অনুরোধ করতে তিনি তাদের গেয়ে শুনিয়েছিলেন জনগণমন। তাহলে এই আমাদের যা জাতীয় সঙ্গীত, যা আমাদের গর্বের জাতীয় সঙ্গীত, যে গান গাইলে আমাদের গায়ে কাঁটা দেয়, যে গান গাইলে মানে এই গায়ের লোমগুলো পুরো খাড়া হয়ে যায়, এত সুন্দরভাবে মানে গানটা, সেই গানটা রবীন্দ্রনাথ সমস্ত জায়গায় সমস্ত কিছুতে কিন্তু সেই গানটা উনি গাইতেন। নেক্সট হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে এই যে বলছে দুটি গানের জন্ম কথা, তাহলে আমি কি বললাম যে দুটো গান মানে দুটো দেশের, ভারতের স্বাধীনতার গান, দুটো দেশের জাতীয় সঙ্গীত। এক ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে আমরা আলোচনা করলাম জনগণমন, এরপরে আসছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এবার আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, ওমা ফাগুনে তোর আমের মনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে। এটা পুরো গানটা কিন্তু এখানে আছে। এটাও দেখো প্রথম গাওয়া হয় 25শে আগস্ট 1905। তাহলে এইটা দিতে পারে গানটার নাম দিয়ে যে কবে কোথায় প্রথম গাওয়া হয়, কবে কোথায় প্রথম গাওয়া হয়। ঠিক আছে, কবে কোথায় প্রথম গাওয়া হয়, কোথায় গাওয়া হয়? 25শে আগস্ট 1905। সরলা দেবী লিখেছেন তার জীবনের ঝরা পাতায়।
কর্তা দাদা মহাশয় চুঁচুড়ায় থাকতে তার ওখানে মাঝে মাঝে থাকবার অবসরে তার বোটের মাঝির কাছ থেকে অনেক বাউলের গান আদায় করেছিলুম। কি লিখছেন সরলা দেবী, লিখছেন সেই লেখাটা আমরা পড়ছি। যা কিছু শিখতুম তাই রবি মামাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত হয়ে থাকতো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে। তার মতো সমজদার মানে বোঝদার, সমজদার মানে যে বোঝে, বোঝদার লোক, যে সবকিছু বোঝে, বোঝদার আর কেউ ছিল না। যেমন যেমন আমি শোনাতুম অমনি অমনি তিনি সেই সুর ভেঙে কখনো কখনো তার কথাগুলিরও কাছাকাছি দিয়ে গিয়ে এক একখানি নিজের গান রচনা করতেন। কোন আলোকে প্রাণের প্রদীপ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার সোনার বাংলা প্রভৃতি অনেক গান সেই মাঝির কাছ থেকে আহরিত হয়ে আমার সুরে বসান। তাহলে সরলা দেবী বলছেন যে এইভাবেই উনি কিন্তু গান রচনা করতেন। প্রশান্ত কুমার পাল অনুমান করেছেন বঙ্গভঙ্গের নির্দিষ্ট তারিখটি জানতে পারা তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় ও ভক্তদের সূত্রে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে এই গানটা। রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে, এখানে বসে তিনি 22 থেকে 23টি গান রচনা করলেন, যেগুলি আজ স্বদেশী গান নামে পরিচিত। বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানগুলি সে সময় বিপুল উদ্দীপনার সঞ্চার করেছিল। এই আমার সোনার বাংলা, বাংলা ভিত্তিক গান, স্বদেশ ভিত্তিক গান, স্বদেশের মানে স্বাধীনতার গান, দেশের গান তিনি কিন্তু রচনা করেছেন। 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলে গানটির এই প্রথম 10 পংক্তি সেখানকার জাতীয় সঙ্গীত হিসেবেই গৃহীত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। 1971 সালে স্বাধীন বাংলাদেশ যখন রাষ্ট্র স্থাপিত হয়, গানটার প্রথম 10 লাইন কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত হয়েছে। অর্থাৎ এই যে গল্পটা, দুটি গানের জন্মকথা, অর্থাৎ এই দুটো গানের জন্ম বৃত্তান্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি। যে আমাদের ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন, সেটার কখন কোথায় বসে প্রথম গাওয়া হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে গাওয়া হয়েছিল, এবং আপামর রবীন্দ্রনাথ ঠাকুর গানটাকে ঠিক কিভাবে গেয়েছিলেন, কোথায় কতজনের মধ্যে গানটা ছড়িয়েছিলেন, একইভাবে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত। তাহলে এই যে দুটো গানের জন্ম বৃত্তান্ত, দুটো গানের সৃষ্টি, দুটো গানের প্রথম আশা বা বা এই যে প্রার্থনা সঙ্গীত রূপে তাদেরকে প্রকাশ ঘটানো, এই সমস্ত বৃত্তান্ত কিন্তু আমরা এই দুটি গানের জন্মকথাতে জানতে পারলাম। তো আজকে তোমাদের কিন্তু আলোচনা হলো মেঘচোর এবং দুটি গানের জন্মকথা। এইগুলো থেকে ছোট ছোট প্রশ্ন তোমরা করবে, দুটোর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বড় প্রশ্ন তো তোমরা করবেই, কারণ বড় প্রশ্ন লিখতে পারবে এটা আমি জানি। যদি না ছোট ছোট প্রশ্নগুলো খুব ভালো করে আয়ত্ত না করো, সেক্ষেত্রে কিন্তু বড় প্রশ্নগুলো লেখা খুব অসুবিধে হয়ে যাবে। তো বড় প্রশ্নগুলো করার আগে গল্পগুলোকে আরও ভালো করে পড়বে। দুটি গানের জন্মকথার ক্ষেত্রে যেটা আমি সবসময় বলবো, যে সালগুলোকে মনে রাখবে, যে এই আমাদের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত কখন গাওয়া হয়েছিল, কোথায় প্রথম গাওয়া হয়েছিল, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোথায় গাওয়া হয়েছিল, কখন গাওয়া হয়েছিল। তো এগুলো নিয়ে ভালো করে পড়ো, নোটস করে রাখো, কোশ্চেন অ্যান্সার ভালো করে পড়ো, গল্পগুলো ভালো করে পড়ো, কারণ পরীক্ষা তোমাদের খুব সামনে, আর বেশি লেট নেই। তো চলো নেক্সট তোমাদের সঙ্গে আমি নিয়ে আসবো আরও তোমাদের সেকেন্ড সাবমিটিভের পড়া নিয়ে। তো চলো আজকের মতন টাটা।